অভিযোগ, তাই এসআইআর স্থগিত রেখে ত্রুটি সংশোধন করা হোক দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর এই নিয়ে শনিবার মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দেন মুখ্যমন্ত্রী। এরপর কমিশনকে পাল্টা চিঠি শুভেন্দু অধিকারী। হোয়াটসঅ্যাপে ইলেকশন কমিশন চলছে, ডিরেকশন দেওয়ার ক্ষমতা নেই, আর ভ্যানিশ করে দিচ্ছে মানুষের নাম ভোটার লিস্ট থেকে। আমি বলি, মানুষের অধিকার ভ্যানিশ হলে আপনারাও কিন্তু ভ্যানিশ হয়ে যাবেন। আগামীকাল কোর্ট খুলবে, আমরাও আইনে যাব। এত মানুষের মৃত্যু, এত মানুষকে যেভাবে হ্যারাস করেছে তার বিরুদ্ধে, এবং প্রয়োজন পড়লে আমি নিজেও পারমিশন চাইবো। দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব, আমি মানুষের হয়ে কথা বলবো। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি তো আমার কথা বলতেই পারি। আমি আমার কথা বলার পারমিশন নেব এবং চোখে আঙুল দিয়ে দেখাবার চেষ্টা করব কিভাবে মানুষকে হেনস্থা করা হচ্ছে। সোমবার সাগরের মঞ্চ থেকে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। মানুষের অধিকার ভ্যানিশ হলে আপনারাও কিন্তু ভ্যানিশ হয়ে যাবেন। এর আগে শনিবার তিনি কমিশনকে চিঠি দেন এসআইআর স্থগিত রাখার দাবি জানিয়ে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে লেখা চিঠিতে দাবি করা হয়েছে, ভোটার তালিকা সংশোধনের নামে পশ্চিমবঙ্গে পরিকল্পনাহীন, খামখেয়ালি ও সংবিধান বিরোধী প্রক্রিয়া চলছে। যথাযথ প্রস্তুতি ও প্রশিক্ষণ ছাড়াই এসআইআর চলছে। গোটা প্রক্রিয়া হয়ে উঠেছে ত্রুটিপূর্ণ এবং অবিশ্বাসের। কমিশনের নির্দেশ বারবার বদলাচ্ছে। হোয়াটসঅ্যাপ বা মেসেজে নির্দেশ দেওয়া হচ্ছে, যার লিখিত নোটিফিকেশন বা আইনি ভিত্তি নেই। এই অনিশ্চয়তা ও স্বেচ্ছাচারিতার ফলে প্রকৃত ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা গণতন্ত্রের পক্ষে ভয়ঙ্কর। তথ্য প্রযুক্তির অপব্যবহার করে ভোটার তালিকা থেকে নাম মুছে ফেলা হচ্ছে। 20-25 কিলোমিটার দূরে শুনানিতে হাজিরা দিতে বাধ্য করা হচ্ছে বৃদ্ধ, অসুস্থ এবং সাধারণ মানুষকে। এই অপরিকল্পিত স্বেচ্ছাচারী এসআইআর অবিলম্বে স্থগিত করে ভুল সংশোধন করতে হবে, তা না হলে পরিণতি হবে ভয়াবহ। ভোটারকে বঞ্চনা এবং গণতন্ত্রের মূল কাঠামোর উপর সরাসরি আঘাত করা হবে। এর পাল্টা সোমবার কমিশনকে চিঠি দেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, অপর্যাপ্ত প্রশিক্ষণের অভিযোগ ভুল। সকলেই জানেন, অনেক আলাপ আলোচনার পরে এসআইআর চালু হয়েছে। পশ্চিমবঙ্গে 50,000 বিএলও ও ইআরওদের ব্যাপক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গোটা প্রক্রিয়াতে স্বচ্ছতা রয়েছে। হোয়াটসঅ্যাপের মতো ডিজিটাল চ্যানেলের মাধ্যমে নির্দেশ দেওয়া একটি আধুনিক ব্যবস্থা। এছাড়াও সব তথ্য মিলছে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। লক্ষ লক্ষ ডেটা এন্ট্রি হচ্ছে, সবটাই নির্বিঘ্নে এবং রিয়েল টাইমে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভোটারদের নাম মোছার যে অভিযোগ, তা কল্পকাহিনী। শুনানিতে যাদের ডাকা হয়েছে তাদের বাড়ি থেকে শুনানি কেন্দ্রের গড় দূরত্ব 10 কিলোমিটার। দূর থেকে শুনানিতে যেতে হচ্ছে বলে রং চড়িয়ে প্রচার করা হচ্ছে। যে রাজ্যের লিডার অফ দি হাউস অর্থাৎ মুখ্যমন্ত্রী, তিনি অসত্য বলে বিভ্রান্ত করার চেষ্টা করলে কিছু তথ্য দিয়ে ভারতবর্ষের নির্বাচন কমিশনকে দৃষ্টি আকর্ষণ করা এবং মুখ্যমন্ত্রীর মিথ্যাচারটাকে প্রকাশ্যে আনার দায়িত্বটা বিরোধী দলনেতার। মুখ্যমন্ত্রীর যে অভিযোগগুলো সেগুলো খণ্ডন করেছে। মুখ্যমন্ত্রী বলেছেন, কোনো প্রস্তুতি ছাড়াই এসআইআর প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে। ইলেকশন কমিশন অনেক আগে থেকেই ট্রেনিং দিয়ে এই রাজ্য থেকেও 1000-এর বেশি বিএলও এই ট্রেনিং প্রক্রিয়ার মধ্যে যুক্ত ছিলেন এবং ইলেকশন কমিশনেরও কিছু ত্রুটি হয়েছে। ইলেকশন কমিশন যদি স্টেট অবজারভার বা জোন অবজারভার অনেক আগে দিতে পারতেন, যে 40-50 লক্ষ বিএলওদের চাপ দিয়ে ইলেকশন কমিশন অনেক লেটে বহু জোন অবজারভার অ্যাপয়েন্ট করেছেন, 13 জন সম্ভবত, তাদেরকে দিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী যাই করেন, বিরোধী দলনেতা সেটিকে নকল করেন প্যানিক রিয়াকশন থেকে। বাংলায় এসআইআর এর নাম করে যেভাবে বিজেপির চাপিয়ে দেওয়া নীতিগুলো বিজেপির সুবিধার জন্য তারা এখানে কার্যকর করার জুলুমবাজি চালাচ্ছেন, মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন, সেটা দেখে বিজেপি ভয় পাচ্ছে। আর উত্তর তো দেওয়ার কথা জ্ঞানেশ কুমারের। তারা যেহেতু এই জ্ঞানেশ কুমারদের নামিয়েছে, তাই এখন তাদের ঢাল হয়ে, তাদের হয়ে নামতে এইসব কথা বলছে। নিউজ 18 বাংলা। এসআইআর এর নামবাদ সাধু সন্তদেরও। ভারত সেবাশ্রমে দাঁড়িয়ে সরব মুখ্যমন্ত্রী। বিজেপির ইশারায় অন্যায় হচ্ছে বলে তো অন্যায় বরদাস্ত নয় বলে হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়।
ভারত সেবা সংঘের মহারাজ তার নামটাও কেটে দিয়েছে, অনেক মহারাজ তাদের নামও কেটে দিয়েছে, সাধু সন্তদের নামও বাদ গেছে সাধারণ মানুষের সাথে। এটা অন্যায় করছে। বিজেপির ইশারায় যদি কাজ করে কেউ, মাস্টার যা বলছেন কেউ প্রভুর নির্দেশ তাই পালন করছেন, এটা অন্যায় হচ্ছে মানুষের সাথে। এই অন্যায় বরদাস্ত করা সম্ভব নয়, করবও না, ব্যাস। লক্ষ্মীদের ঘরবন্দি নিদানে তো লক্ষ্মীর ভান্ডার প্রাপকদের ঘরবন্দি নিদান, দাসপুরের বিজেপি নেতার বক্তব্যে নিন্দা। গঙ্গাসাগর থেকে বিজেপি নেতাকে তুলোধনা মমতা। ঘরবন্দির নিদান শাসানির সমান বলেও তো। কোন একজন নেতাদের নেতা তিনি নাকি বলেছেন লক্ষ্মীদের বাড়ি থেকে বেরোতে দেবে না ভোটের দিন, তাদের নাকি বন্দি করে রাখবে। আমি বললি লক্ষ্মীদের তো চেনো না, এরা যেমন পাঁচালিও পড়ে, এরা আবার রান্নাও করে, এরা আবার শিল্পও গড়ে, ছেলেদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এরা সৃষ্টিও করে। আজকে শাসানি দিচ্ছে, ইজ ইট নট এ ক্রাইম? এত বড় ক্রিমিনাল অফেন্স কিনা মেয়েদের বেরোতে দেবে না? কি নিদান দিয়েছিলেন দাসপুরের পদ্মনেতা, শুনুন একবার। এখনো লক্ষ্মীর ভান্ডার পাওয়া মায়েরা আছেন যারা জোড়া ফুলে ভোট দিতে যাবেন। আমি সেই সমস্ত পরিবারের স্বামীদেরকে বলছি, ওই মায়েদেরকে ঘরে বন্দি রেখে দেবেন। ভোটটা দিতে হবে পদ্ম ফুলে, জোড়া ফুলে নয়। কলেজের গ্রিলের ভিতর ঢুকিয়ে দিয়েছে। যত চিৎকার করবে ততবার বেশি করে আসবো। 12ই জানুয়ারি তাপস মিত্র ডেকেছে, আসার চেষ্টা করব। 22শে জানুয়ারি রাজীব বলছে রাম মন্দিরের 3য় বর্ষপূর্তি, আপনি আসুন, সারাদিন চলবে, আমি আসার চেষ্টা করব। আরেক দাদা বলছেন 29 তারিখ মধ্যমগ্রামে গীতা পাঠ হবে 10,000 কণ্ঠে, আপনার আশা চাই, ফাঁক পেলেই আসবো। আর এদের ফটোগুলো তুলে রাখুন, আমার লাগবে মে মাসে, লাগবে। যোগীজির দেখানো পথে শুকনা লঙ্কার ধোঁয়া এদের নাকে ঢোকাতে হবে। আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে। বারাসাত আমাদের অত্যন্ত শহরতলির গুরুত্বপূর্ণ শহর। শিক্ষা আছে, সংস্কৃতি আছে, এখানে আধ্যাত্মিক চেতনা আছে, অনেক মঠ মন্দির আছে, এবং সর্বোপরি কালী মাতা। বারাসাত আমাদের অত্যন্ত শহরতলির গুরুত্বপূর্ণ শহর। শিক্ষা আছে, সংস্কৃতি আছে, এখানে আধ্যাত্মিক চেতনা আছে, অনেক মঠ মন্দির আছে, এবং সর্বোপরি কালী মাতার পূজায় বারাসাত জগৎ বিখ্যাত। আমি এখানকার সর্বস্তরের জনতা জনার্দনকে অন্তর থেকে রাষ্ট্রবাদী দেশপ্রেমিক গৈরিক অভিনন্দন জ্ঞাপন করি। আজকের এই কর্মসূচির সভাপতি, এই জেলার তরুণ সভাপতি ভাই রাজীব পোদ্দার, প্রাক্তন সভাপতিগণ রয়েছেন যারা রাজ্য কমিটির নেতা, শঙ্কর চ্যাটার্জি, তাপস মিত্র, আমাদের সাধারণ সম্পাদকগণ রয়েছেন শেখর চ্যাটার্জি, মৃগাঙ্ক ভট্টাচার্য, জয়দেব পাল এবং পুষ্প বিশ্বাস মহোদয়া। বিধানসভার ইনচার্জ মাননীয় মনোজ ব্যানার্জি আছেন, বিধানসভার কনভেনার মৌসুমী দে আছেন, আছেন আমাদের 4 জন মন্ডল প্রেসিডেন্ট, আমাদের কৃষাণু মজুমদার, চিরঞ্জিত দাশগুপ্ত, অনির্বাণ বিশ্বাস এবং স্বরূপ সাহা মহোদয়।
এসআইআর হিয়ারিং আতঙ্ক, ফের আত্মহত্যা, ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যু ফালাকাটার ছোট শালকুমারের নৃপেন ঘোষের। 2002 তালিকায় না থাকায় আতঙ্ক। এসআইআর চালুর পর থেকেই ভয়ে ছিলেন। এসআইআর ভয়ে আত্মহত্যা বলে দাবি পরিবারে। কেন উনি এটা করলেন? 2002 ভোট নাই দেখা, নাম দিয়ে ভয় নাই দেখা, ওই মানে এসআইআর এর নোটিশ পেয়েছিল, নোটিশ আসছিল, ওই নোটিশ পাইয়া এরকম কাজ করছে, আত্মহত্যা করলেন। ওনাকে অনেক বুঝাইতেছে, পাড়ার লোকে বুঝাইতেছে, আমিও বুঝাইতেছি। খাওয়া খাদ্য খাইতো না, ঝুম ধরে বসে থাকতো, কোনো ব্যবসায় যাইতো না। ওই যে এসআই হলো না 2002 তো ওনার নাম নাই লিস্টে। তারপরে যখন ফর্ম টর্ম আসলো, জমা দিছে, জমা দেওয়ার পরে ওগুলো তো হয় নাই, আবার তোমার ওই নোটিশ পাঠাইছে বিডিও অফিস থেকে। নোটিশ যখন পাঠাইছে তখন উনি আতঙ্ক হয়ে গেছে। আমরা বললাম যে কিচ্ছু নাই, তোমার ভয়ের কোনো কারণই নেই, ওই টেনশনেই ফাঁসি দিয়ে ফেলেছে। আর এবার দেখুন এসআইআর হিয়ারিং এ ডাক পড়ল বিডিওর। শুনানিতে হাজিরা মেটেলির লাভার বিডিওর। শুনানিতে বিডিওর বাবা ও পরিবারের আরো দুই, বিডিওর বাবা মা ভুটানের বলে দাবি বিজেপির, আর সেই কারণেই 2002 তালিকায় নাম নেই বলে দাবি। আপনি বিডিও এসডিও বলে আপনি লাইনে দাঁড়াবেন এমন কোনো বিষয় নেই। যদি আপনার নামে হিয়ারিং আসে, আপনাকে সেখানে যেতে হবে, প্রয়োজনীয় ডকুমেন্টস দিতে হবে, এবং এর মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে পশ্চিমবঙ্গে বহু এরকম সরকারি আধিকারিক আছেন, পশ্চিমবঙ্গের এমন বহুত পঞ্চায়েত সদস্য আছেন, বহু পশ্চিমবঙ্গের এরকম অনেক পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন, তারা তৃণমূলের আমলে, বামফ্রন্টের আমলে এইভাবে ওপার থেকে এসে এইভাবে নাম তুলেছেন। এসআইআর না হলে আমরা এত কিছু জানতে পারতাম না। এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হবে। বিজেপির অভিযোগ অস্বীকার বিডিওর। বিডিও 2004 সালে ভোটার তালিকায় নাম ওঠে বলেও দাবি। সবারই কি কাগজের কোনো সংগতি ছিল? না, আমাদের কোনো কাগজে নেই। আমাদের যে ভোটার কার্ডটা 2004-এর আছে। আমরা তো এখানেই আছি, এখন তো 26 বছর হয়ে গেছে। আপনারা এর আগে এখানেই থাকতেন? 2000 না, এখানে আমরা 99 জায়গায় করে আছি। এটা কি এখানে বাড়ি? নিজে বাড়ি। আর আমাদের যত রিলেটিভ ঝুলন্তি বাগানে আছে। গোটা পরিবারের কয়েকজনকে ডাক দিয়েছে হিয়ারিং? 4 জন, বাবা, বোন, দিদি, আমার। যেখানে হচ্ছে একজন ভিডিও হিয়ারিং করাচ্ছে, সেই ভিডিওকেই আবার হিয়ারিং এ দাঁড়াতে হচ্ছে। আমরা রিলেটিভস নাম দেই নাই, কেন কি বাবা মারা গেছে। আপনার বাবা যে ভোটার লিস্টের নাম ওঠেনি, তিনি কি তখন কি ভুটানে ছিলেন? এখানে থাকাকালীন নাম ওঠেনি? বাবা ওইখানে চাকরি করতো। নির্বাচন কমিশন যে নিজের খেয়াল খুশির মতো কাজ করছে, এটাই তার প্রমাণ। ওরা চাচ্ছে ভারতীয় নাগরিক কিভাবে কমানো যায়। যেহেতু ওর দাদারা সবাই ডিক্লেয়ার করেছে যে 1.5 কোটি নাম কাটতে হবে, তার জন্য ভিডিও বাদ করছেন না। দেখুন এরপরে আর কত লোকের নাম কাটছে। যে সেনা কর্মী তারও নাম কাটা যাচ্ছে, যে পুলিশ কর্মী তাদেরও হিয়ারিং এর লিস্ট আসছে। অবাক হয়ে যাওয়ার মতো কথা। তো যে নিজে ভিডিও বসে হিয়ারিং নিচ্ছে, তার যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ নাগরিকের কি অবস্থা? কলকাতা থেকে এসআইআর শুনানিতে ঘাটালে, অসুস্থ শরীরে ঘাটালে শুনানিতে 82 বছরের বৃদ্ধ। হয়রানি ঘাটালের বাসিন্দা রণজিৎ জানার। সম্প্রতি অস্ত্রোপচার হয়েছে বৃদ্ধের। 2002 সালের তালিকায় নাম না থাকায় তাকে তলব করা হয়েছে। গাড়িতেই বৃদ্ধের শুনানির ব্যবস্থা। তোমার নাম হিয়ারিং এর জন্য এসআইআর হিয়ারিং। হ্যাঁ। উনি কি অসুস্থ? হ্যাঁ, অসুস্থ, ইন্টেস্টাইন অপারেশন হয়েছে। কোথা থেকে এসেছে? আমরা কল্যাণী থেকে এসেছি। হিয়ারিং সম্পূর্ণ হয়েছে? হিয়ারিং করে তো নিয়ে গেল, দেখলাম। ওনার হিয়ারিং ছিল 31 তারিখে, 31শে ডিসেম্বর, কিন্তু অসুস্থতার জন্য উনি আসতে পারেনি, প্যারালাইসিস অবস্থায় আছেন উনি। উনি ডেট নিয়েছিলেন, অ্যাপিল করেছিলেন, অ্যাপিলের জন্য উনি আজকে ডেট পেয়েছেন, আজকে ওনার এখানে হিয়ারিং হলেন। উনি থাকেন কলকাতায়, এইখানে আত্মীয় বাড়ি, উনি আত্মীয় বাড়ি আছে, আর কলকাতায় যেহেতু চিকিৎসাধীন আছেন, সেইখান থেকে আজকে বাড়িতে এসেছেন, বাড়িতে এখানে হিয়ারিং হয়ে উনি বাড়িতে ঢুকবেন। এসআইআর শুনানিতে স্বাস্থ্যকর্তার হয়রানি। বাঁকুড়ার স্বাস্থ্যকর্তা পানিহাটির ভোটার, আর পানিহাটি হিয়ারিং সেন্টারে হাজিরার নির্দেশ। আগামীকালই হাজিরার নোটিশ। বাঁকুড়ার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিককে নোটিশ। কমিশনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ। কাজকর্ম ফেলে কিভাবে কাল হাজিরা সরব স্বাস্থ্যকর্তা। একটা এসআইআর এর জন্য একটা হিয়ারিং চিঠি নোটিশ এসছে। আগামীকালই আমাকে ছুটতে হবে পানিহাটিতে। আমি বাঁকুড়া জেলার একজন ডেপুটি সিএম, দীর্ঘ 20 বছর সরকারি চাকরি করছি এবং গোটা জেলার দায়িত্বে আমি আছি। সরকারি আধিকারিক, গ্রুপ এ অফিসার। আমরা পুলিশ ভেরিফিকেশনের পরে কিন্তু আমাদের সার্ভিস কনফার্মেশন হয়।
তাহলে তাদের আবার কিসের প্রমাণ দেখাতে হবে? এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। চূড়ান্ত অগণতান্ত্রিক একটা পদ্ধতি, চূড়ান্ত তুঘলকি একটা পদ্ধতি চলছে। আর এদিকে দেখুন, জীবিত হয়েও মৃত। কমিশনের এসআইআর খসড়া লিস্টে জীবিত হয়েও মৃত। আতঙ্কে আরামবাগের সালেপুরের 83 বছরের প্রভাবতী ভৌমিক। বিএলওর পরামর্শে নতুন ফর্ম জমার পরও আতঙ্ক, কমিশনের বিরুদ্ধে সরব বৃদ্ধার পরিবার। আরামবাগে তুঙ্গে জীবিত মৃত তরজা। আপনি কি প্রত্যেক বছর ভোট দেন? হ্যাঁ, সববারে দিয়েছি, কিন্তু আপনাকে মৃত বলে দেখানো হচ্ছে ভোটার তালিকায়। তাহলে দিতে যাবো না? আমাকে গাড়ি করে আনতে যাওয়ার সময় হেঁটে হেঁটে চলে গেছি, তাহলে না দিতে ভালো হলো, যাবনি তাহলে। নামটা কারা বাদ দিল কিছু শুনেছেন? অত কি করে জানবো? যারা বউ খাবার তারাই বন্ধ করবে। মায়ের 2024-এ নাম জেরিট হয়ে গেছে, মাকে মৃত বলে ওনারা জানিয়েছে। সেই কারণে মায়ের এসআইয়ের ফর্ম বাড়িতে আসে না, আর আমরা ফর্ম ফিল আপ করতে পারি না। গত 3-4 দিন আগে অনলাইনে মায়ের নামে আবার ফর্ম ফিল আপ করে নতুন ভোটার লিস্টের নামটা তোলা হয়েছে। এই নিয়ে সবাই একটা আমরা আতঙ্কিত আছি যে কীভাবে এটা হলো, সেটা আমরা নিজেরাই তো খুব চিন্তিত এই বিষয়টা নিয়ে। হিয়ারিং হয়রানির শিকার স্কুল শিক্ষিকা মৌমিতা বিশ্বাসের ছোটবেলায় বাবা মায়ের মৃত্যু। আত্মীয়দের বাড়িতেই বড় হয়েছেন শিক্ষিকা। শুনানিতে বাবা মায়ের নথি দেখতে যাওয়ায় বিপত্তি। 2002 সালের আগেই বাবা মায়ের মৃত্যু। 2002 সালের তালিকায় নেই মৌমিতা বিশ্বাসের নাম। কমিশনের শুনানি তলবে বিপাকে কসবার মৌমিতা। যেটা অনলাইনে দেখেছি সেখানে লেখা ছিল যে ভোটার লিস্টে নাম খসড়ায় এসেছে। তারপরে কিছুদিন পরে মামা বলছে যে এমনি একটা জেরক্সে লেখা রয়েছে হিয়ারিং। তো আমি বার্থ সার্টিফিকেট রয়েছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তারপরে কাস্ট সার্টিফিকেট রয়েছে, সব কিছুই রয়েছে। বিএলও বলছে যে বাবা মার কোনো একটা ডকুমেন্টস লাগে না। আমার তো যেহেতু 88-এ বার্থডে, ওই জন্য 2002-এ নাম নেই, এবং মা বাবা তার আগেই মারা গেছে বলে মা বাবারও নাম নেই। অলরেডি তো 38 বছর হয়েই গেল। 38 বছর এখানে থেকেও কোনো প্রমাণ যদি না দিতে পারি কি করবো? তাহলে এই দেশেরই না। খুবই হ্যারাসমেন্ট, সকলেই খুবই এত দৌড়াদৌড়ি, একটা টেনশন। আমি তো রাত্রে ঘুমাতেই পাচ্ছি না যে কি হবে বা কিছু টেনশনেই অর্ধেক মনে হার্ট ফেল হয়ে যাবে। ভোটার লিস্টে ক্রমিক নাম্বার চুরি করার বিপাকে শান্তিপুরের বাসিন্দা। বিএলওর বিরুদ্ধে কারসাজির অভিযোগ। আর এক নিখিল চুরি করে নিয়ে ভোট হয়ে গেছে, আমারটা হচ্ছে না। বিওলার বলছে হবে হবে বলি আমাকে 1 মাস ধরে ঘুরাচ্ছে। তারপরে আমি এখন ভিডিও পেয়ে এসেছি, এসে আমি অফিসারদের জানাচ্ছি, দেখাচ্ছি কাগজ, আমার অরিজিনাল কাগজ আছে। বিওলার হুমকি দিনি, ওনার স্বামী বলছে জাপানিজ করে নাকি আমরা ভোট মোট করে দিতে পারবো না। নতুন নাম তুলবো কেন? বেলা হয়রানি হচ্ছে, 1 মাস ধরে ঘুরছি আমি, এরম 1 মাস। নদিয়া শান্তিপুরের নারায়ণপুরের বাসিন্দা নিখিল মণ্ডল। কমিশনের খসড়া তালিকায় নিখিল মণ্ডল নিখোঁজ। নিখিল মণ্ডলের 2002-এর লিস্টের ক্রমিক নাম্বার চুরির অভিযোগ অন্য নিখিল মণ্ডলের বিরুদ্ধে। কারসাজির জেরে খসড়ায় নারায়ণপুরের নিখিল মণ্ডলের নামই বাদ। অভিযুক্ত নিখিল মণ্ডলের 2002 সালের তালিকায় নামই নেই এসআইআর ফর্মে, তাই নারায়ণপুরের নিখিলের ক্রমিক নাম্বার ব্যবহার। এখানেই ক্রমিক নাম্বার চুরি হয়ে গিয়েছে। এসআইআর ফর্মে 2 নিখিলের বাবার নাম আলাদা হয়েও কি করে ম্যাপিং? বিএলওর বিরুদ্ধে কারসাজি হুমকির অভিযোগকারীকে নিয়ে বিডিও অফিসে বিজেপি। বিধায়ক গিয়েছেন সেখানে। কারসাজি হুমকির অভিযোগ অস্বীকার করছেন বিএলও। না আমি হুমকি কোনো হুমকি দিইনি। আমি 6 নম্বর ফর্ম 2বার করে আপলোড করেছি, দেখুন 6 নম্বর ফর্ম। না, কোনো সময় আমি হুমকি দিইনি। না, আপনি বাড়ি এলাকায় বললো জাপানিজ করে নাকি আমি আর পারবো না তোর ভোট তুলতে। কালকে দেখুন না, এটা ওনার নাম উঠে যাবে, ফাইনালিস্ট ওনার নাম কালকে বলেছে। না বলেছে যদি কেস বেস করিস তাহলে পরবর্তীকালে আমি সই দেবো না, তোর ভোট আমি দিবে না। এবারে কালকে বলেছে। 2বার করে ওনার 6 নম্বর বাড়ি আলা বলেছে। আমার স্বামীর ভোট ছিল, এখন ভোটারের নাম নাই। এটাই কার নাম আছে এখন আমাদের বাড়ি থেকে অনেকখানি দূর ওনার নামটা। হ্যাঁ, আমার স্বামী 2 নাম ছিল, এখন পরবর্তী এখন এই 26 সালে এসে দেখা যাচ্ছে আমার স্বামীর নাম নাই। আমরা এই বিষয়টা আমি ব্যক্তিগতভাবে বিডিও সাহেবকে বারবার বলেছিলাম, বেশ কিছু বিএলওদের নাম চেঞ্জ করবার কথা বলেছিলাম।
কিন্তু বিএলও কর্ণপাত করেনি, এই ভিডিও কর্ণপাত করেনি। তারই পরিণতি এটা হচ্ছে যে নিশিকান্ত মণ্ডল তাকে মৃত দেখিয়ে দেওয়া হলো বা সরিয়ে দেওয়া হলো, তার এপিক দিয়ে অন্য কারোর নাম ঢুকিয়ে দেওয়া হলো। এই কারবারটা চলছে সারা রাজ্য জুড়েই চলছে। আমরা এটা নিয়ে আমরা ইলেকশন কমিশনের কাছে যাবো, যাতে ওকে অ্যারেস্ট করে, ইনক্লুডিং ভিডিও যাতে শাস্তি পায় তার ব্যবস্থা করব। বাংলাদেশি তকমা দিয়ে জোর করে সীমান্ত পার, গর্ভে সন্তান নিয়ে সেখানে 6 মাসের লড়াই। বীরভূমের বাড়িতে ফিরেছেন ডিসেম্বরে। সোমবার সোনালী মা হলেন, জন্ম দিয়েছেন পুত্র সন্তানের। আমি অনুরোধ করছি কি মুখ্যমন্ত্রী আমার ছেলে হোক চাই মেয়ে হোক, তিনি আমার ছেলের নাম রাখি মুখ্যমন্ত্রী। বীরভূমের মুরারইয়ের বাসিন্দা সোনালী খাতুন। 26শে জুন বাংলাদেশি তকমা দিয়ে জোর করে তাকে ওপারে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তখন সোনালী অন্তঃসত্ত্বা। এরপর দীর্ঘ লড়াই, ডিসেম্বরে তিনি বাড়ি ফেরেন। সেই সোনালী সোমবার মা হলেন, জন্ম দিয়েছেন ছেলের। ভালো লাগছে, আনন্দ লাগছে। তো আপনার মেয়ের ইচ্ছা আছে মুখ্যমন্ত্রী দেবে? হ্যাঁ, ওই লাগবে নাম, আমরা নাম রাখবো না। কে রাখবে? মমতা ব্যানার্জি। এখন কেমন আছে মা ছেলে? সব ঠিক আছে। মুরারইয়ের 2 নম্বর ব্লকের পায়করের বাসিন্দা সোনালী খাতুন দিল্লি রোহিণীতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। সেখানে বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা সোনালীকে আটক করে পুলিশ। অভিযোগ, 26শে জুন সোনালী তার ছেলে ও স্বামী সহ 6 জনকে জোর করে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। এ নিয়ে জল গড়ায় আদালতে, প্রথমে কলকাতা হাইকোর্ট, তারপরে সুপ্রিম কোর্ট। 1 ডিসেম্বর বাংলাদেশের আদালত জামিন দেয়। সেদিনই জেল থেকে মুক্তি পান সোনালীরা। এরপর 5 ডিসেম্বর প্রায় 6 মাস অপেক্ষা শেষে মালদার মহদীপুর সীমান্ত হয়ে দেশে ফেরেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন, সঙ্গে 8 বছরের ছেলে। 6 ডিসেম্বর পায়করের বাড়িতে ফেরেন সোনালী। রবিবার রাতে অন্তঃসত্ত্বা সোনালীকে ভর্তি করা হয় রামপুরহাট মেডিকেলে। সেখানেই আরেক ছেলের জন্ম দিয়েছেন। সোনালী খাতুন এবং তার পরিবার চেয়েছিল তার সন্তান যেন বাংলার মাটিতে জন্মগ্রহণ করে এবং আমাদের বীরভূম মাটিতে জন্মগ্রহণ করে, সেটা হয়েছে আজকে। তার জন্য আমরা খুব আনন্দিত আজকে। সোনালী এবং তার ছেলে দেশে ফিরেছেন, তবে বাংলাদেশে রয়ে গিয়েছেন আরও 4 জন। সোনালীর স্বামী দানিশ শেখ, প্রতিবেশী সুইটি বিবি এবং তার 2 ছেলে, দুজনেই শিশু। এদের দেশে ফেরানো নিয়ে কেন্দ্রকে মানবিক হতে বলেছে সুপ্রিম কোর্ট। জামাই ফিরে আসেনি, এটাই কষ্ট আছে। জামাইয়ের সঙ্গে 3 আছে, 4 জনেরই জুড়ো আর 4 জনও খুব কষ্ট হয়েছে ওরা। স্বামীকে ছাড়াই এক ছেলেকে নিয়ে দেশে ফিরতে হয়েছে। সোনালী লড়েছেন, এখন কোলে আরেক ছেলে। সন্তানদের নিয়ে স্বামীর অপেক্ষায় সোনালী। বীরভূম থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। হাই ভোল্টেজ নন্দীগ্রাম, শীতের নন্দীগ্রাম দেওয়াল যুদ্ধে সরগরম। তৃণমূল বিজেপি তরজা তুঙ্গে। 2026 নির্বাচনে বিধানসভায় বিপুল ভোটে জয় করুন, জয় করুন, জয় করুন। নন্দীগ্রাম রাজ্যে পালা বদলের অন্যতম আতুর ঘর। 21-এর ভোটেও নন্দীগ্রামে টানটান উত্তেজনা। এবার 26 বিধানসভা ভোট এখনো ঘোষণা হয়নি, কিন্তু এখন থেকেই হেভিওয়েট সিট নন্দীগ্রামে হাওয়া গরম। দেওয়ালে দেওয়ালে লড়াই শুরু। বিজেপির মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয় করুন, জয় করুন, জয় করুন। রবিবার ভেকুটিয়ায় দেওয়ালে প্রচার তৃণমূলে। রবিবারে বিজেপি বের করে ট্যাবলো, তাদের প্রচার গানে গানে। রবিবার ভেকুটিয়ায় দেওয়ালে ঘাসফুল, সোমবার রেয়াপাড়ায় দেওয়ালে পদ্ম। ভোট কবে এখনো ঘোষণা হয়নি, তাতে কি? নন্দীগ্রামে এখন থেকেই গা গরম করা শুরু। লড়াই দেওয়ালে, লড়াই কথায়। তৃণমূল কংগ্রেস আজকে যা ভাবে, আগামীকাল সেটা শুভেন্দু অধিকারী তথা বিজেপি ভাববে। ফলে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা গতকাল ভেকুটিয়া অঞ্চলে প্রত্যেকটি পাড়ায় বুথে বুথে তারা সাইট ফোর করেছে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে। আর আজকে তৃণমূলকে অনুকরণ করে বিজেপিও সাইট ফোর করা শুরু করেছে। এবারে 2026-এর বিধানসভা নির্বাচন বিজেপির
বিপুল ভোটে জয়লাভ করবে। ভারতীয় জনতা পার্টিতে কখনো প্রার্থী আমাদের নির্ধারিত বা মনোনীত আমাদের দ্বারা হয় না। সংগঠনের পক্ষ থেকে যেদিন ঘোষণা হবে সেদিন প্রার্থীর নাম আমরা অবশ্যই দেয়াল লিখনে তুলে ধরবো। নন্দীগ্রাম থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। চট্টোপাধ্যায়কে বিপুল ভোটে